আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার পুষ্টি ও জনস্বাস্থ্য বিষয় থেকে প্রশ্ন উত্তর সম্পর্কে, এবং যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা যারা নিয়মিত ক্লাসগুলি করছো অবশ্যই প্রত্যেকটি ক্লাস খুব ভালোভাবে করবে এবং বারবার প্র্যাকটিস করবে। বারবার প্র্যাকটিস করলেই মনে থাকবে, না হলে কিন্তু পরে মনে থাকবে না। তো তাই যারা রেগুলারলি ক্লাস করছো তারা অবশ্যই প্র্যাকটিস করবে বারবার, এবং ফাঁকা সময়ে ক্লাসগুলো করার কিন্তু চেষ্টা করবে। কারণ কোনো ক্লাস যদি মিস হয়ে যায় তাহলে অনেক কিছু তথ্য তোমার কিন্তু মিস হয়ে যাবে। তো চেষ্টা করবে যাতে সময়ে প্রত্যেকটি ক্লাস তোমরা করতে পারো। যারা ভিডিওটি দেখছো প্রত্যেকেই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে ম্যাল নিউট্রিশন বা অপুষ্টি শব্দটির মূল অর্থ কী? অর্থাৎ ম্যাল নিউট্রিশন শব্দটির অর্থ কী? দেখো, এই শব্দটির অর্থ হচ্ছে ত্রুটিপূর্ণ বা খারাপ পুষ্টি। ত্রুটিপূর্ণ বা খারাপ পুষ্টি, এটাই হচ্ছে মেল নিউট্রিশন বা অপুষ্টি। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে অপুষ্টি প্রধানত কয়টি রূপে দেখা দিতে পারে? অপুষ্টি প্রধানত কয়টি রূপে দেখা দিতে পারে, অর্থাৎ অপুষ্টি কয় ধরনের? তোমরা সর্বদা মনে রাখবে অপুষ্টি কিন্তু দুই ধরনের হয়ে থাকে। অপুষ্টি দুই ধরনের হয়ে থাকে। কি কি? প্রথমটি হচ্ছে কম পুষ্টি সম্পন্ন, আর দ্বিতীয়টি হচ্ছে অতিরিক্ত পুষ্টি সম্পন্ন। অর্থাৎ যদি অত্যধিক পুষ্টি হয় সেক্ষেত্রেও আলাদা, আর যদি অত্যধিক কম হয় সেক্ষেত্রেও কিন্তু আলাদা। তো তাই পুষ্টির যে মাত্রা, সেই মাত্রাকে কিন্তু দুটি রূপে ভাগ করা হয়। একটা হচ্ছে কম পুষ্টি সম্পন্ন, আর একটা হচ্ছে অতিরিক্ত পুষ্টি সম্পন্ন। পরবর্তী দেখো, খাদ্যে দীর্ঘকাল ধরে প্রোটিন এবং ক্যালোরি উভয়েরই চরম অভাব ঘটলে শিশুদের কোন রোগ হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। যেখানে দেখো বলা হচ্ছে যে খাদ্যে দীর্ঘকাল ধরে, অর্থাৎ কোনো একটা শিশু যে খাবার গ্রহণ করছে সেই খাবারে যদি দীর্ঘকাল ধরে প্রোটিন এবং ক্যালোরি এই দুটোরই যদি অভাব হয়, চরম অভাব হয়, অর্থাৎ খুবই কম মাত্রায় থাকে, তাহলে শিশুদের কী রোগ হয়? তো তাহলে শিশুদের হয় ম্যারাসমাস। ম্যারাসমাস রোগটি কিন্তু হঠাৎ করে হয় না। ম্যারাসমাস রোগটি দীর্ঘকাল ভোগ করার পরে হয়। অর্থাৎ দীর্ঘকাল ধরে, বহু সময় ধরে যদি প্রোটিন এবং ক্যালোরিতে ভুগতে থাকে কোনো শিশু, তাহলে কিন্তু এই ম্যারাসমাস রোগ হয়ে থাকে। এটা একটা ভয়ানক রোগ। পরবর্তী প্রশ্ন, কোয়াশিওরকর শব্দটি প্রথম কে ব্যবহার করেন? তোমরা মনে রাখবে কোয়াশিওরকর হচ্ছে অপুষ্টিজনিত রোগ, অর্থাৎ পুষ্টির অভাবে যে রোগ হয়ে থাকে সেটা হচ্ছে কোয়াশিওরকর, এবং এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন ডক্টর সিসিলি উইলিয়ামস। ডক্টর সিসিলি উইলিয়ামস তিনি কিন্তু প্রথম ব্যবহার করেছিলেন কোয়াশিওরকর শব্দটি। পরবর্তী প্রশ্ন, কোয়াশিওরকর রোগের প্রধান লক্ষণ কোনটি? অর্থাৎ যদি কোনো একটি শিশুর কোয়াশিওরকর রোগ হয় তাহলে কি কি লক্ষণ আমরা দেখতে পাব? তো দেখো, যে লক্ষণগুলি দেখতে পাবো সেগুলো হচ্ছে শরীরে জল জমে ফুলে যাওয়া। শরীরে জল জমে ফুলে যাওয়া, এটাই হচ্ছে কোয়াশিওরকর রোগ। পরবর্তী প্রশ্ন, ম্যারাসমাস শব্দটির গ্রিক অর্থ কী? তোমরা একটু মনে রাখবে ম্যারাসমাস হচ্ছে একটি গ্রিক শব্দ, এবং এই যে গ্রিক শব্দ ম্যারাসমাস, এই শব্দটির অর্থ কী?
এটার অর্থ হচ্ছে ক্ষয় হওয়া বা শুকিয়ে যাওয়া। ম্যারাসমাস মানে কি? ক্ষয় হওয়া বা শুকিয়ে যাওয়া। কোনো শিশুর যদি ক্যালোরি বা পুষ্টির অভাব যদি হয় তো সেক্ষেত্রে এই রোগ হয়ে থাকে। তো দীর্ঘকাল পরে এই রোগটি দেখা দেয় এবং সেই রোগটি হচ্ছে শুকিয়ে যাওয়া বা ক্ষয় হওয়া। পরবর্তী প্রশ্ন, অতিরিক্ত পুষ্টির ফলে মানবদেহে কোন জটিলতাটি সবচেয়ে বেশি দেখা যায়? দেখো, আমরা শুরুতেই কি দেখলাম যে পুষ্টির দুটি রূপ আছে, একটা হচ্ছে কম পুষ্টি সম্পন্ন, আরেকটা হচ্ছে অতিরিক্ত পুষ্টি সম্পন্ন। যদি কম পুষ্টি থাকে তাহলে কোয়াশিওরকর, মেরাসমাস এই ধরনের ভয়ানক রোগগুলি কিন্তু হতে পারে। আর যদি অতিরিক্ত পুষ্টি হয়, ওভার নিউট্রিশন, তাহলেও কিন্তু মানবদেহে জটিলতা দেখা দেয়। কোন জটিলতা? সেই জটিলতার নাম হচ্ছে স্থূলতা বা মেদ বৃদ্ধি। স্থূলতা বা মেদ বৃদ্ধি অর্থাৎ শরীরে প্রচুর ক্যালোরি বা পুষ্টি সঞ্চয় হতে হতে স্থূলতা বা মেদ বৃদ্ধি কিন্তু হয়ে থাকে। এটাকে ইংরেজিতে বলা হয় ওবেসিটি, এবং এটা কিন্তু একটা জটিলতা। কারণ কি? এই স্থূলতা বা মেদ বৃদ্ধির ফলে শরীরে বিভিন্ন সমস্যা কিন্তু হতে পারে। রক্ত চলাচল থেকে শুরু করে আরও বিভিন্ন সমস্যা কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে এটাও কিন্তু একটা জটিলতা বা সমস্যা। মাঝামাঝি অবস্থায় থাকলে কিন্তু শরীর সব দিক থেকে সচল থাকে এবং যার ফলে কোনো রকমের সমস্যা হয় না। দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে খাদ্যে সুনির্দিষ্ট কোনো ভিটামিন বা খনিজের অভাবকে কি বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মাইক্রো নিউট্রিয়েন্ট বা অনুপুষ্টির অভাব। প্রশ্নটি একটু আরেকবার ভালো করে দেখে নাও। প্রশ্নটিতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে খাদ্যে সুনির্দিষ্ট কোনো ভিটামিন বা খনিজের অভাব, অর্থাৎ কোনো একটি খাবার, সেই খাবারে কোনো একটি নির্দিষ্ট যে ভিটামিন বা কোনো খনিজের অভাব থাকে, তখন তাকে কি বলা হয়? মাইক্রো নিউট্রিয়েন্ট বা অনুপুষ্টির অভাব। অর্থাৎ খুবই কম মাত্রায় কোনো একটি নির্দিষ্ট অণু বা ভিটামিন বা খনিজের অভাব থাকলে। পরবর্তী প্রশ্ন, শিশুর বয়স বৃদ্ধির সাথে সাথে তার উচ্চতা যদি বয়সের তুলনায় কম হয় তবে তাকে কি বলে? অর্থাৎ শিশুদের ক্ষেত্রে কি হয়? শিশুদের ক্ষেত্রে হয় যেরকম বয়স হতে থাকে সেই রকমভাবে বৃদ্ধি হতে থাকে শিশুদের। এটা হচ্ছে সাধারণ প্রক্রিয়া। কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে যদি উচ্চতা বা যদি বৃদ্ধি না হয় তাহলে তাকে কি বলে? তাকে বলা হয়, তোমরা একটু মনে রাখবে, এটাকে বলা হয় স্টান্টিং বা খর্বতা বলা হয়। স্টান্টিং বা খর্বতা বলা হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বয়সের সাথে সাথে যদি উচ্চতা বৃদ্ধি না হয় তখন তাকে বলা হয় স্টান্টিং বা খর্বতা। কিসের কারণে হয়ে থাকে খর্বতা? পুষ্টির অভাব যদি হয়ে থাকে ছোট থেকেই, তাহলে কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে শরীরের আকার আয়তনে কিন্তু বৃদ্ধি হয় না। পরবর্তী প্রশ্নে দেখো, বলা হচ্ছে উচ্চতার তুলনায় ওজন অত্যন্ত কম, সেই অবস্থাকে কি বলে? উচ্চতার তুলনায় অর্থাৎ যে পরিমাণ উচ্চতা আছে তার তুলনায় ওজন কিন্তু খুবই কম, সেই অবস্থাকে কি বলা হয়? তো সেই অবস্থাকে বলা হয় ওয়েস্টিং বা কৃশতা। ওয়েস্টিং বা কৃশতা বলা হয়। এটা একটু মনে রাখবে যে উচ্চতা ঠিক যেরকম আছে একটা শিশুর, সেভাবে কিন্তু ওজন নেই। ওজনের সাথে উচ্চতার একটা মাপকাঠি আছে নির্দিষ্ট, এবং বয়সের সাথে সেটা যদি কম বেশি হয়ে থাকে তাহলেই বুঝতে হবে যে পুষ্টির অভাব বা অতিরিক্ত পুষ্টি। পুষ্টির অভাব বা অতিরিক্ত পুষ্টি, যদি পুষ্টির অভাব হয় তাহলে সেখানে কি হবে? সেখানে শরীরের ওজন কম হবে।
আর যদি পুষ্টি অত্যধিক হয় তাহলে শরীরের ওজন বেশি হবে, অর্থাৎ স্থূলতা হবে, মেদ বৃদ্ধি হবে, তখনও কিন্তু সেটা সমস্যা। পরবর্তী প্রশ্নে দেখো, এই প্রশ্নটি একটু ইন্টারেস্টিং, যারা জানো তারাই পারবে। ভিটামিন এর তীব্র অভাবের ফলে শিশুদের কোন রোগটি হয়? তোমরা অনেকেই হয়তো ভাবছো যে স্যার ভিটামিন এর অভাবে তো রাতকানা হয়, এখানে তো রাতকানা অপশানটি নেই, তাহলে অপশান কি হবে? দেখো তোমরা একটু খেয়াল রাখবে, বাংলার সাথে ইংরেজি কিন্তু খেয়াল রাখবে, কারণ এই যে পুষ্টি এবং জনস্বাস্থ্য এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটি কিন্তু বিজ্ঞানের। অতএব বাংলার সাথে ইংরেজি যে টার্মগুলো রয়েছে, যেমন গলগণ্ড, গয়টার, কোয়াশিয়রকর, এই যে শব্দগুলি রয়েছে, শব্দগুলো কিন্তু মনে রাখবে। দেখো ভিটামিন এর তীব্র অভাবের ফলে শিশুদের যে রোগটি হয় সেটা হচ্ছে রাতকানা, কিন্তু সেটাকে কি বলা হয় ইংরেজিতে? জেরোপথ্যালমিয়া। জেরোপথ্যালমিয়া হচ্ছে এমনই একটি সমস্যা যেখানে চোখের যে ক্ষমতা অর্থাৎ কি, চোখে ভালোভাবে দেখতে পাওয়া, সেই যে ক্ষমতা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। চোখের মধ্যে যে কর্নিয়া আছে সেটার যে কাজ করা সেটা ধীরে ধীরে বন্ধ করে দেয় বা সমস্যা হতে থাকে। তো সেটাই হচ্ছে জেরোপথ্যালমিয়া, এবং সেটাকেই বলা হয় রাতকানা, চোখের সমস্যা। তাহলে রাতকানার সাথে সাথে তোমরা মনে রাখবে জেরোপথ্যালমিয়া। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে খাবারে আয়োডিনের অভাবে কোন গ্রন্থিটি ফুলে যায়? অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাবারে যদি আয়োডিনের অভাব হয়ে থাকে, দেখবে যে আয়োডিন আমরা ব্যবহার করে থাকি, সেই আয়োডিনের একটা নির্দিষ্ট মাত্রা আছে। সেই নির্দিষ্ট মাত্রা যদি কম ব্যবহার হয়, যদি কম গ্রহণ করি, তাহলে কিন্তু আমাদের শরীরের একটা নির্দিষ্ট গ্রন্থি ফুলে যায়, এবং সেই গ্রন্থিটির নাম হচ্ছে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি, যার ফলে গলগণ্ড বা গয়টার রোগ কিন্তু হয়ে থাকবে। দেখবে অনেকের গলা ফুলে যায়, সেটাই হচ্ছে গলগণ্ড বা গয়টার। গলগণ্ড বা গয়টার, সেটা কিন্তু থাইরয়েড যে গ্রন্থি থাকে সেই গ্রন্থিটি ফুলে যায়। আচ্ছা, থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন ক্ষরিত হয়? সেটা হচ্ছে থাইরক্সিন। এটাও কিন্তু একটু মনে রাখবে, থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন ক্ষরিত হয়? সেটা হচ্ছে থাইরক্সিন। পরবর্তী প্রশ্ন দেখো, শিশুদের যে রিকেটস রোগ সেটি কোন ভিটামিনের অভাবে হয়? এটা আশা করি প্রত্যেকেই পারবে, সেটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেটস রোগ কিন্তু হয়ে থাকে। এরপর দেখো স্কারভি রোগটি কোন পুষ্টি উপাদানের অভাবে হয়? কোন পুষ্টি উপাদানের অভাবে হয়? স্কারভি মানে কি? মাড়ি থেকে রক্ত পড়া। এটা তোমরা প্রত্যেকেই পারবে, স্কারভি হচ্ছে ভিটামিন সি এর অভাবজনিত একটি রোগ বা সমস্যা। তারপরে দেখো আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, রক্তাল্পতা বা এনিমিয়া। রক্তাল্পতা বা এনিমিয়া, এই যে বাংলার সাথে ইংরেজি এগুলো কিন্তু মনে রাখবে। রক্তাল্পতা বা এনিমিয়া প্রধানত কোন খনিজের অভাবে হয়? কোন খনিজ? সেটা হচ্ছে আয়রন বা লোহা। আয়রন বা লোহা, ঠিক আছে, আয়রন বা লোহা। এই যে রক্তের মধ্যে লোহা আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এই ধরনের বিভিন্ন অজৈব উপাদানগুলি আছে আমাদের রক্তে। তাহলে রক্তাল্পতা বা এনিমিয়া প্রধানত কোন খনিজের অভাবে হয়? লোহা বা আয়রনের অভাবে। পরবর্তী প্রশ্ন, ভিটামিন বি3 বা নিয়াসিন। আচ্ছা, নিয়াসিন হচ্ছে ভিটামিন বি3, এটা কিন্তু একটু মনে রাখবে, বিজ্ঞানসম্মত নাম। ভিটামিন বি3 হচ্ছে নিয়াসিন। নিয়াসিন মানেই হচ্ছে ভিটামিন বি3। তো এর অভাবে কোন রোগটি হয়, যার লক্ষণ হলো ডায়রিয়া ও চর্ম রোগ? কোন রোগটি হয়? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি হবে কারেক্ট আনসার? দেখো যখনই বলেছে ডায়রিয়া ও চর্মরোগ, তখন তোমরা মনে রাখবে পেলেগ্রা। পেলেগ্রা বা পেলাগ্রা, ঠিক আছে? খ হচ্ছে এখানে কারেক্ট আনসার, পেলেগ্রা বা পেলাগ্রা। দেখো এখানে কি বলা হচ্ছে, ভিটামিন বি3
এর অভাবজনিত রোগটি হয়ে থাকে পেলেগ্রা রোগ, যে রোগটার লক্ষণ হচ্ছে কি ডায়রিয়া হবে এবং চর্মরোগ সমস্যা কিন্তু হবে। এটা কিসের কারণে হয়ে থাকে? ভিটামিন B3 বা নিয়াসিনের অভাবে কিন্তু হয়ে থাকে। এরপর দেখো পরবর্তী বলা হচ্ছে গর্ভবতী মায়ের খাবারে কোন উপাদানের অভাব হলে অনাগত শিশুর নিউরাল টিউব ডিফেক্ট বা জন্মগত ত্রুটি হতে পারে। ঠিক আছে, কি হবে? গর্ভবতী মায়ের খাবারে কোন উপাদানের অভাব হলে অনাগত শিশুর নিউরাল টিউব ডিফেক্ট বা জন্মগত ত্রুটি কিন্তু হতে পারে। তাহলে দেখো এখানে একটা কি জানা যাচ্ছে যে গর্ভবতী মায়ের খাবারে কিন্তু নির্দিষ্ট পরিমাণে উপাদানগুলি কিন্তু থাকতে হবে। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা মনে রাখবে ফলিক অ্যাসিড, খুবই গুরুত্বপূর্ণ। ফলিক অ্যাসিড বা ভিটামিন B9, ফলিক অ্যাসিড বা ভিটামিন B9। তো ভিটামিন B9 কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গর্ভবতী মায়েদের জন্য, অর্থাৎ প্রেগন্যান্সি টাইমে ভিটামিন B কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন B9 অর্থাৎ ভিটামিন B কমপ্লেক্স পুরো গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি কিন্তু গুরুত্বপূর্ণ। ফলিক অ্যাসিড যেটা নিউরাল টিউব ডিফেক্ট বা জন্মগত ত্রুটিকে রোধ করতে পারে। পরবর্তী প্রশ্ন, বয়স্কদের হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে যাওয়ার রোগ অস্টিওপোরোসিস কোন খনিজের অভাবে হয়? কোন খনিজের অভাবে হয়? দেখো অস্টিওপোরোসিস, অস্টিওমেলেসিয়া এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং বয়স্কদের হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে যাওয়ার জন্য যে রোগ অস্টিওপোরোসিস, এটা কোন খনিজের অভাবে হয়? সেটা হচ্ছে ক্যালসিয়াম। সর্বদা মনে রাখবে যদি হাড়ের কথা বলা হয় তাহলে কিন্তু ক্যালসিয়াম। ঠিক আছে, হাড়ের কথা যদি বলা হয় তাহলে কিন্তু ক্যালসিয়াম হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে জিঙ্ক এর অভাবজনিত অপুষ্টির প্রধান লক্ষণ কোনটি? যদি জিঙ্কের অভাব হয়ে থাকে শরীরে, জিঙ্কের অভাব, তাহলে কোন লক্ষণ দেখা যায়? তো দেখো যদি জিঙ্কের অভাব হয় তাহলে যে লক্ষণটি দেখা যায় সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং বৃদ্ধি ব্যাহত হওয়া। শরীরের বৃদ্ধি কিন্তু হবে না, তার সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যাবে, অর্থাৎ অ্যান্টিবডি যেটা শরীরের সেটা কিন্তু কাজ করবে না। খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য জিঙ্ক কিন্তু আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ জিঙ্ক যদি সঠিক মাত্রায় থাকে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেড়ে যায়। এরপর দেখো পালিশ করা চাল বা ছাঁটা চাল প্রধান খাদ্য হিসেবে গ্রহণের ফলে কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হতে পারে? কি বলা হচ্ছে? পালিশ করা চাল বা ছাঁটা চাল প্রধান খাদ্য হিসেবে গ্রহণের ফলে কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হতে পারে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অর্থাৎ যে পালিশ করা চাল রয়েছে বা যে ছাঁটা চাল, সেটা যদি প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করা হয় রেগুলারলি, তাহলে কি কোন ভিটামিনের অভাবে, একটা ভিটামিনের কিন্তু তখন অভাব হয়ে যায় শরীরে পালিশ করা চাল বা ছাঁটা চাল খাওয়ার ফলে। তো সেটা কি, কোন ভিটামিন? তো দেখো সেই ভিটামিনের নাম হচ্ছে ভিটামিন B1 বা থায়ামিন বা থিয়ামিন। থায়ামিন বা থিয়ামিন ভিটামিন B1-এর অভাব কিন্তু হয়ে থাকে পালিশ করা চাল বা ছাঁটা চাল প্রধান খাদ্য হিসেবে গ্রহণের ফলে। এবং এই ভিটামিন B1-এর অভাবে কী রোগ হয়? বেরি রোগ হয়ে থাকে। বেরি ভিটামিন B1। এরপর দেখো পেম এর পূর্ণরূপ কি বা ফুল ফর্ম কি? পিইএম এর ফুল ফর্ম কি? তো দেখো পিএম এর ফুল ফর্ম হচ্ছে প্রোটিন এনার্জি মেল নিউট্রিশন। প্রোটিন এনার্জি মেল নিউট্রিশন, ক হচ্ছে এখানে কারেক্ট আনসার। অবশ্যই মনে রাখবে মেল নিউট্রিশন মানে কি? অপুষ্টি। প্রোটিন এনার্জি মেল নিউট্রিশন, ক হচ্ছে এখানে কারেক্ট আনসার।
পরবর্তী প্রশ্ন, পুষ্টির স্থিতি বা স্থূলতা পরিমাপের জন্য বিএমআই ব্যবহার করা হয়। পুষ্টির যে স্থিতি বা স্থূলতা পরিমাপের জন্য বা পুষ্টির পরিমাপ করার জন্য বিএমআই ব্যবহার করা হয়। এই যে বিএমআই, এই বিএমআই এর পুরো নাম কি? বিএমআই এর পুরো নাম হচ্ছে বডি মাস ইন্ডেক্স। ঠিক আছে, বডি মাস ইন্ডেক্স। খ হচ্ছে এখানে কারেক্ট আনসার। অবশ্যই মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো পরবর্তী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, অর্থাৎ WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক বিএমআই কত হওয়া উচিত? একজন প্রাপ্তবয়স্ক স্বাভাবিক মানুষের যে বডি মাস ইন্ডেক্স, সেটি কত হওয়া প্রয়োজন? তো সেটা হওয়া প্রয়োজন 18.5 থেকে 24.9। 18.5 থেকে 24.9 হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো বলা হচ্ছে, শিশুদের পুষ্টির অবস্থা দ্রুত যাচাই করার জন্য, শিশুদের পুষ্টির অবস্থা দ্রুত যাচাই করার জন্য MUAC টেপ দিয়ে শরীরের কোন অংশ মাপা হয়? শিশুদের পুষ্টির দ্রুত অবস্থা যাচাই করার জন্য, অর্থাৎ শিশুদের যে পুষ্টি, সেই পুষ্টিকে পরিমাপ করার জন্য খুব দ্রুততার সাথে MUAC টেপ শরীরের কোন অংশ মাপা হয়? কোন অংশ মাপা হয়? এটা একটা দ্রুত কিন্তু এই পদ্ধতিটি কাজ করে, খুব তাড়াতাড়ি রেজাল্ট বার হয়। সেটা হচ্ছে মাঝ উপরের বাহুর পরিধি। মাঝ উপরের বাহুর পরিধি কিন্তু মাপা হয়। তার ফলে বোঝা যায় যে শরীরে পুষ্টির অভাব আছে নাকি অতিরিক্ত পুষ্টি আছে, সেটা কিন্তু বোঝা যায়। পরবর্তী প্রশ্ন, ডায়রিয়া বা পেটের রোগের কারণে পুষ্টির যে ক্ষতি হয়, তা অপুষ্টির কোন কারণের অন্তর্গত? খুবই গুরুত্বপূর্ণ। ডায়রিয়া বা পেটের রোগের কারণে পুষ্টির যে ক্ষতি হয়, তা অপুষ্টির কোন কারণের অন্তর্গত? এটা সঠিক উত্তর হয়ে যাবে গৌণ কারণ। কোন কারণে অন্তর্গত? সেটা হচ্ছে গৌণ কারণ। গৌণ কারণ অর্থাৎ শরীরে পুষ্টির শোষণ না হওয়া। তারপরে যখন ডায়রিয়া বা পেটের রোগের সমস্যা দূর হয়ে যায়, তখন সেটা কিন্তু ঠিক হয়ে যায় এবং শরীরে পুষ্টির শোষণ মাত্রা কিন্তু তখন ঠিকঠাক অবস্থায় থাকে। এরপর দেখো বলা হচ্ছে, শিশুর জন্মের পর প্রথম যে ঘন আঠালো হলুদ রঙের দুধ বের হয়, তাকে কি বলে? এটা আগের ক্লাসেও আমরা করেছি, সেটাকে বলা হয় শাল দুধ বা কোলোস্ট্রাম। সব সময় তোমরা এখানে একটু মনে রাখবে যে এই যে দুধ, এটা কিন্তু 6 মাস পর্যন্ত ম্যান্ডেটারি, বাধ্যতামূলকভাবে কিন্তু খাওয়াতেই হবে শিশুকে। 6 মাস পর্যন্ত ম্যান্ডেটারি। কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা কিন্তু পরামর্শ দিয়েছে যে পারলে 2 থেকে 3 বছর খাওয়ালে কিন্তু আরও ভালো হয়। এবং এই যে শাল দুধ বা কোলোস্ট্রাম, এই দুধে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি থাকে এবং যে অ্যান্টিবডি শরীরে রোগ প্রতিরোধ করতে কিন্তু সহায়তা করে। শিশুটি জন্মের কিছুক্ষণ পরেই কিন্তু এই দুধ খাওয়ানো শুরু করা উচিত। এবং খাওয়ানোর ফলে কি হয়, শিশুটি জন্মের পর কিন্তু কোনো অ্যান্টিবডি তার শরীরে ঠিকঠাক কাজ করে না বা রোগ প্রতিরোধ করতে কিন্তু পারে না। বিভিন্ন রোগ সেই সময় কিন্তু তার শরীরে প্রবেশ করতে পারে। তো যাতে কোনো রোগ প্রবেশ করতে না পারে, তার জন্য জন্মের ঠিক কিছুক্ষণের পরেই কিন্তু এই দুধ খাওয়ানো উচিত, যাতে কোনো রোগ প্রবেশ করতে না পারে। তাহলে এই দুধ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোলোস্ট্রাম বা শাল দুধ। পরবর্তী প্রশ্ন, খিদে মেটানোর মতো পর্যাপ্ত খাবার পাওয়া সত্ত্বেও শরীরে প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অভাব থাকাকে কি বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি একটু বুঝতে হবে যে এখানে কি বলা হচ্ছে।
এখানে বলা হচ্ছে দেখো, খিদে মেটানোর জন্য পর্যাপ্ত খাবার পাওয়া সত্ত্বেও, অর্থাৎ আমরা খিদে মেটানোর জন্য খাবার খাচ্ছি, খিদে মেটানোর জন্য আমরা যে কোনো খাবার খাচ্ছি, সাধারণ খাবার, এবং শরীরে প্রয়োজনীয় যে পুষ্টি উপাদান সেটার কিন্তু অভাব থেকে যাচ্ছে। ঠিক আছে, তো সেই যে অবস্থা সেটাকে কি বলা হয়? তো সেটাকে বলা হয় প্রচ্ছন্ন, প্রচ্ছন্ন বা লুকানো ক্ষুধা, হিডেন হাঙ্গার, প্রচ্ছন্ন বলা হয়। অর্থাৎ কি, আমাদের শরীরে যে মাত্রায় পুষ্টি উপাদানের প্রয়োজন সেই মাত্রায় পুষ্টি উপাদান আমরা কিন্তু গ্রহণ করি না। অনেক সময় আমরা কি করি, খিদে মেটানোর জন্য কোনো খাবার কিন্তু গ্রহণ করে দিই। এই জন্য নির্দিষ্ট মাত্রায় খাবার খেতে হবে, তার সাথে সাথে পর্যাপ্ত পুষ্টি সম্পন্ন ভিটামিন, প্রোটিন সমস্ত কিছু যাতে ঠিকঠাকভাবে থাকে সেই খাবার কিন্তু আমাদের গ্রহণ করা উচিত। কিন্তু আমরা অনেক সময় খিদে মেটানোর জন্য খাবার খেয়ে নিই এবং যার ফলে পুষ্টি উপাদানের অভাব কিন্তু থেকে যায়। এই অবস্থাকেই বলা হয় প্রচ্ছন্ন। পরীক্ষাতে কিন্তু এগুলো সব কিন্তু থাকে না, প্রচ্ছন্ন থাকতে পারে, তখন কিন্তু তোমরা একটু মনে রাখবে, প্রচ্ছন্ন হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, খাদ্যের পুষ্টিগুণ বাড়াতে সাধারণ খাবারে কৃত্রিমভাবে ভিটামিন বা খনিজ যোগ করার প্রক্রিয়াকে কি বলে? খাদ্যের যে পুষ্টিগুণ সেটাকে বাড়ানোর জন্য বাইরে থেকে আমরা কি করি, যে খাবারের মধ্যে ভিটামিন, খনিজ লবণ বা খনিজ যৌগ আমরা যোগ করে দিই, মিশিয়ে দিই। তাহলে সেই প্রক্রিয়াটিকে কি বলে? সেই প্রক্রিয়াটির নাম হচ্ছে ফুড ফর্টিফিকেশন। ফুড ফর্টিফিকেশন এটাও কিন্তু একটা পদ্ধতি। অনেক সময় কি হয়, আমরা যে খাবারটি খাচ্ছি সেই খাবারটি আঞ্চলিক ভিত্তিতে বা আবহাওয়ার কারণে, বায়ুমণ্ডলের কারণে, বিভিন্ন কারণে কিন্তু সেই খাবারে পুষ্টি সঠিক মাত্রায় থাকে না। সেই জন্য কৃত্রিমভাবে বা বাইরে থেকে সেই খাবারে আমরা পুষ্টি মিশিয়ে, অর্থাৎ ভিটামিন, খনিজ যৌগ মিশিয়ে সেটাকে পুষ্টি সম্পন্ন খাবারে পরিণত করে আমরা গ্রহণ করি, সেটাকে বলা হয় ফুড ফর্টিফিকেশন। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটি আশা করি সবাই পারবে। এটাতে দেখো বলা হচ্ছে ম্যারাসমিক অর্থাৎ মেরাসমাস রোগের কথা বলা হচ্ছে, এবং কোয়াশিওরকর বলতে কি বোঝায়? অর্থাৎ মেরাসমাস রোগ এবং কোয়াশিওরকর এই দুটি রোগকে এখানে কিন্তু মিশ্রণ বলা হচ্ছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মেরাসমাস ও কোয়াশিওরকর উভয় রোগের মিশ্র লক্ষণ যদি দেখা যায়। মেরাসমাস এবং কোয়াশিওরকর যে অপুষ্টিজনিত রোগ শিশুদের, সেই দুটি রোগের লক্ষণে যদি একসাথে দেখা যায় তখন তাকে বলা হয় মেরাসমিক কোয়াশিওরকর। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে অপুষ্টি দূরীকরণে নিচের কোনটি সবচেয়ে কার্যকরী দীর্ঘমেয়াদী পদক্ষেপ? অপুষ্টি দূরীকরণে, অর্থাৎ যে পুষ্টির অভাব শরীরে হয়ে থাকে সেই পুষ্টির অভাবকে দূরীকরণে নিচের কোনটি সবচেয়ে কার্যকরী এবং দীর্ঘমেয়াদী পদক্ষেপ, অর্থাৎ দীর্ঘদিন ধরে এটা কিন্তু কাজ করবে। যদি কোনো শিশুর শরীরে যদি পুষ্টির অভাব হয় তাহলে কোন পদ্ধতিটি প্রয়োগ করলে সেই পুষ্টির অভাব দীর্ঘদিন কিন্তু থাকে না, সেটা মিটে যায়? তাহলে এটার সঠিক উত্তর কি হবে? তো দেখো, এটা সঠিক উত্তর হয়ে যাবে পুষ্টি শিক্ষা, অর্থাৎ পুষ্টি সংক্রান্ত শিক্ষা কিন্তু দিতে হবে। তার সাথে সাথে সুষম খাদ্য গ্রহণ করতে হবে, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা কিন্তু করতে হবে, কারণ শরীরে বেশিরভাগই কিন্তু পানীয়, অর্থাৎ জল কিন্তু আমাদের রক্ত থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে জলের যে পরিমাণ সেটাই কিন্তু বেশি। তো তাই বিশুদ্ধ পানীয় কিন্তু গ্রহণ করতে হবে, এটা হচ্ছে স্টেপ। আর দ্বিতীয়ত হচ্ছে কি, সুষম খাদ্য গ্রহণ করতে হবে যাতে সঠিক মাত্রায় পুষ্টি থাকে। আর তৃতীয়ত হচ্ছে কি, যে পুষ্টি সংক্রান্ত শিক্ষা কিন্তু দিতে হবে, যাতে কোন খাবারে কোন পুষ্টি আছে, কোন উপাদান সেখান থেকে আমরা পাবো, আর কোন উপাদান থেকে আমরা বঞ্চিত হব, এই যে শিক্ষা সেটাও কিন্তু থাকতে হবে। তাহলে শরীরের পুষ্টি সংক্রান্ত যে অসুবিধা বা যে অভাব সেটা থেকে কিন্তু দীর্ঘমেয়াদী
একটা সমাধান আমরা পেতে পারি। তাহলে খ হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই হচ্ছে আজকের 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, নিয়মিত ক্লাসগুলি করবে, তাহলে প্রত্যেকেই 70+ অর্থাৎ 70+ নম্বর কিন্তু তোমরা প্রত্যেকেই পাবে। তো তাই যারা খুব ভালো স্কোর নিয়ে পরীক্ষায় কোয়ালিফাই করতে চাইছো, তারা অবশ্যই রেগুলারলি ক্লাসগুলি করবে এবং মনে রাখার চেষ্টা করবে। যদি মনে না থাকে তাহলে কিন্তু প্র্যাকটিস করবে বারবার। প্র্যাকটিসেই কিন্তু একমাত্র হাতিয়ার। তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।